আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভূমধ্যসাগরে নিহত 22 অভিবাসন প্রত্যাশীর 18 জনই বাংলাদেশি, 10 জন সুনামগঞ্জের। দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংসদে সরকার বিরোধী দলের তুমুল বিতর্ক। বিগত সরকারের আমলে সীমাহীন দুর্নীতির অভিযোগ মির্জা ফখরুলের। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত নয়, মন্তব্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর। স্বাস্থ্যের 2 মন্ত্রীকে প্রতি সপ্তাহে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। কৃষি কার্ড বিতরণের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক। এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল, দাবি সড়ক মন্ত্রীর। ফেরিতে ওঠার আগে বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়ার নির্দেশনা। পাবলিক বাসে জিপিএস লাগানোর সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ মানতে বাধ্য নয় সংসদ। মতবিনিময়ে নতুন অ্যাটর্নি জেনারেল। দায়িত্ব পালনে দলীয় বিষয়ে বিবেচনা করা হবে না। এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না তেল। বেশিরভাগ পেট্রোল পাম্প বন্ধ। নড়াইলে ট্রাক চাপায় পাম্প ম্যানেজারকে হত্যার অভিযোগে চালক গ্রেফতার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে জীবিত উদ্ধার বাংলাদেশিদের ফিরিয়ে আনাই মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ও লিবিয়ার যে চক্র মানব পাচারে জড়িত তাদের চিহ্নিত করে শেকড় খুঁজে বের করতে চায় সরকার। এই সংকট সমাধানে গ্রিস, বাংলাদেশ ও লিবিয়া একত্রে কাজ করছে বলেও জানান তিনি। এই ঘটনা থেকে আমাদের প্রতীয়মান হয় যে আমাদের আমরা কত ভালনারেবল অবস্থায় আছি, যে আমাদের এই যে স্মাগলাররা তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি এখানে হওয়া উচিত। এবং ওদেরকে আমি যে আজকে সকালে আমি সেটা আমার মন্ত্রণালয়কে আমি সেটা বললাম, আমার মিশনকে বলি যে এইটা আইডেন্টিফাই করা যায় কিভাবে, যে কারা এটা করছে। এখানে লেবাননের লোকজনও জড়িয়ে আছে, জড়িত আছে, বাংলাদেশের যদি থেকে থাকে এটা আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এখন আমাদের মেইনলি আমাদের এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে বাংলাদেশি আমাদের যারা ওখানে তারা জীবনটা বেঁচে গেছে তাদের অবস্থা কি, তারা ক্যাম্পে কি অবস্থা আছে, তাদের আইডেন্টিফিকেশনটা আমাদের দরকার। প্রথমত আমাদের জানতে হবে যে প্রত্যেক আইডেন্টিফিকেশন কারেক্ট নাকি এবং সেটা সত্য নাকি। জানার পরে ক্যাম্পে তাদেরকে ফিরিয়ে আনার নেক্সট স্টেপ হচ্ছে তাদেরকে ফিরিয়ে আনার আমাদের অ্যাথেন্সের যে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী দলের তুমুল বিতর্কে উত্তপ্ত জাতীয় সংসদ। কার্যপ্রণালী বিধিতে প্রশ্নোত্তর পর্ব চলাকালে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এ প্রসঙ্গে নোটিশ উত্থাপন করতে চাইলে এর বিরোধিতা করেন সরকার দলীয় সংসদ সদস্যরা। এ সময় স্পিকার নোটিশ গ্রহণ করে কার্যবিধির ধারা শেষে এ নিয়ে আলোচনার সময় নির্ধারণ করেন। পরে নির্ধারিত বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ গতানুগতিক ও স্বাভাবিক ধারার সংসদ নয়। দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনও আহ্বান করেন বিরোধী দলীয় নেতা। 13 দিনের বিরতির পর আজ বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রীর প্রয়াণে তিনি উপস্থিত না থাকায় অধিবেশন পরিচালনা করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আমি মহান সংসদে আপনার মাধ্যমে এই নোটিশটি উত্থাপন করলাম। নোটিশের বিষয় হচ্ছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, যেটা আদেশ নম্বর 1 এর অনুচ্ছেদ 10 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে। নোটিশে বিস্তারিত লেখা আছে। এই বিষয়টি আলোচনার জন্য উত্থাপিত হলো। আপনি আলোচনার জন্য মঞ্জুর করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় চিফ হুইপ। মাননীয় বিরোধী দলীয় নেতাকে অসংখ্য ধন্যবাদ। বিষয়টি এরকমের যে মাননীয় স্পিকার, আপনি সবসময় সংসদে যে অর্ডার্স অফ দ্য ডে অনুযায়ী তারকা চিহ্নিত প্রশ্ন
এবং ৭১ বিধি এটা শেষ হওয়ার পরেই আমরা যে কোনো বিষয়ে আলোচনা উত্থাপন করব। এটা মাননীয় বিরোধী দলীয় নেতা যে বিষয়ে উত্থাপন করেছেন, আপনি ৭১ বিধি শেষ করার পরে যদি আপনি চান, ইনশাআল্লাহ তাকে সময় দিতে পারেন এবং আমরা এই বিষয়ে আলোচনা করতে পারি। বিগত সরকারের আমলে উন্নয়নের নামে মেগা প্রজেক্টগুলোতে চরম দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের আমলেও অঞ্চল ভিত্তিক বৈষম্য হয়েছে। আগামী দিনগুলোতে কোনো প্রকার দুর্নীতি প্রশ্রয় না দিয়ে গ্রামাঞ্চলের রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে বলে জানান মন্ত্রী। এই মন্ত্রণালয়ের দায়িত্বে যারা ছিলেন অতীতে ফ্যাসি সরকারের আমলে এবং অন্তর্বর্তী সরকারের আমলে দুর্ভাগ্যক্রমে সীমাহীন দুর্নীতি এবং স্বজনপ্রীতির কারণে এই গ্রামাঞ্চলের যে রাস্তাগুলো, সড়ক যোগাযোগ ব্যবস্থা, এটার খুব বেশি উন্নয়ন হয়নি। আমার নিজের এলাকাতে আমি দেখেছি যে আপনার কাঁচা রাস্তাগুলোর সংখ্যা যেমন ছিল তেমনই আছে, নতুন করে কোনো কিছু করা হয়নি। আমরা নতুন করে এই ব্যাপারে কিভাবে আমরা আপনার রাস্তাগুলোকে পাকা করতে পারি সে ব্যাপারে আমরা ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছি। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সংসদে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এছাড়া বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, সংসদে আলোচনা করে সংবিধান অনুযায়ী জুলাই সনদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতি সপ্তাহে বিভিন্ন হাসপাতাল পরিদর্শনের জন্য স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান চিফ হুইপ। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। সংসদ অধিবেশন শুরুর আগে রীতি অনুযায়ী সংসদীয় দলের বৈঠক করে সরকারি দল বিএনপি। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে স্বাস্থ্য খাত, জ্বালানি সংকট ও জুলাই সনদ নিয়ে আলোচনা হয়। পরে এ নিয়ে ব্রিফ করেন চিফ হুইপ নুরুল ইসলাম। বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য সমগ্র বাংলাদেশ ঘুরে এবং দুইজন মন্ত্রী তারা সপ্তাহে একদিন বন্ধের দিনে হলেও তারা ঘুরে ঘুরে হসপিটালগুলো দেখবেন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য দেশের মানুষের যা করা দরকার তাই করবেন। জুলাই সনদ নিয়ে বৈঠকে আলোচনার কথাও জানান চিফ হুইপ। জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে, সংবিধান সংশোধন সাপেক্ষে যা হবার ইনশাআল্লাহ তাই হবে। এর আগে সংসদে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন না হওয়ার কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এটা কোনো চূড়ান্ত হয়নি, তবে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে স্থানীয় সরকারের নির্বাচন দলীয় প্রতীকে হওয়া উচিত না। এছাড়াও এদিন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বিরোধী দলীয় সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। কৃষিকার্ড বিতরণের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে নিজ কার্যালয়ে এই বৈঠক করেন তিনি। এর আগে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে প্রবেশের আগে প্রধানমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, মহিলা ও শিশু, স্বাস্থ্য এবং গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নিজ দপ্তরে যান এবং দিনের নিয়মিত কার্যক্রম শুরু করেন। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ মানতে সাংবিধানিকভাবে নির্বাচিত সংসদ বাধ্য নয় বলে মনে করেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দায়িত্ব গ্রহণের প্রথম দিনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় সরকার উপযুক্ত ও সঠিক সিদ্ধান্ত নেবে, এটাই তার প্রত্যাশা। আইন অঙ্গনে ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, দায়িত্ব পালনের সময় দলীয় বিষয় বিবেচনা করা হবে না। কেউ যেন বিচারের নামে অবিচারের শিকার না হয় এ বিষয়ে অ্যাটর্নি অফিসার সজাগ থাকবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের পদত্যাগের প্রায় ৩ মাস পর গত ২৫ মার্চ দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দায়িত্ব গ্রহণের পর রোববার প্রথম কার্যদিবসে সহকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে ন্যায় বিচার ও রাষ্ট্রের স্বার্থ রক্ষায় কাজ করার
অঙ্গীকার করেন। তার প্রত্যাশা, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকেই স্বাধীনভাবে চলবে বিচারিক কার্যক্রম। অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমার কোনো রাজনৈতিক আদর্শ আমাকে প্রভাবিত করবে না। আমি রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের কল্যাণে, রাষ্ট্রের পক্ষে সবসময় কথা বলে যাব। আমি চাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, প্রত্যেকটা মানুষ সুবিচার পাক, কেউ কোনো কারণে যেন বিচার বিভাগ কর্তৃক কোনো রকম অবিচারের শিকার না হন। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বাস্তবায়ন নিয়েও কথা বলেন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল অফিসের কর্মকর্তা ও বিচার বিভাগের বিভিন্ন দুর্নীতি নিয়েও। যে কোনো অধ্যাদেশ একইভাবে পাশ করতে হবে, একইভাবে গ্রহণ করতে হবে, এটা কিন্তু সাংবিধানিক বিধান না। সরকার চাইলে সেগুলো সংশোধন করে নতুন আইন করেও করতে পারবে। কোনো অন্যায়কারী কিংবা অভিযুক্ত ব্যক্তিকে কোনো সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই। অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করেন জানিয়ে তিনি বলেন, অপতথ্য বা এআই এর মাধ্যমে ভুল তথ্য প্রবাহ বন্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রধান বিচারপতির সাথে আলোচনা করবেন বলেও জানান অ্যাটর্নি জেনারেল। তাদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। যারা এখনো পর্যন্ত আইন এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক ছিল বলে দাবি করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, গত ঈদের চেয়ে এবার প্রাণহানি কম। যে বিচ্ছিন্ন দু একটি ঘটনা ঘটেছে, সেসব ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে মন্ত্রী আরও জানান, আগামীতে ঈদ যাত্রা নিরাপদ করতে পাবলিক বাসে জিপিএস লাগানোর সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে ফেরিতে ওঠার আগে বাসের সব যাত্রীকে নামিয়ে দিতে হবে বলেও নির্দেশনা দেন সড়ক মন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এদেশে চোখের সামনে জীবন্ত মানুষ ডুবে মারা যায়, বাসে ঘুমন্ত মানুষ যায় চিরঘুমে। এবারের ঈদযাত্রায় এমন অনেক ট্র্যাজেডির মৃত্যু হয়েছে। রোড সেফটি ফাউন্ডেশন বলছে, ঈদের আগে পরে 10 দিনে প্রাণ হারিয়েছেন 274 জন। তবে সরকারি হিসেবে এই সংখ্যা 170 বলে জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। তারপরও তিনি দাবি করেন, এবারের ঈদযাত্রা অন্য যে কোনো বারের চেয়ে স্বস্তিদায়ক ছিল। ঈদের জার্নি স্মুথ হয়েছে বলে আমি মনে করি, কারণ 1.5 কোটি মানুষ 3 দিনের মধ্যে ঢাকা ছাড়তে চেয়েছে। কোথাও কোনো বড় ধরনের 2-1টি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, সেটার জন্য আমরা দুঃখিত। নিহত নিয়ে যেটা বলেছেন, আমার মনে হয় যে আপনাদের পরিসংখ্যানটার সাথে আমার দ্বিমত হবে। আমরা বিআরটিএ, রোডস অ্যান্ড হাইওয়ে অথরিটি সব কিছু মিলে আমরা তাৎক্ষণিকভাবে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা তথ্যপত্র কালেক্ট করি। সব মিলে 170 জন। আপনি 11 দিনে গত বছর যে নিহত ছিল সেটা হলো 187 জন। আমি এই পরিসংখ্যান দিয়ে এটা তুলনা করতে চাচ্ছি না, কোনো মৃত্যুই কাম্য না, আমি প্রথমে বলেছি। তবে আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি কথা বলা ঠিক হবে না। নিয়ন্ত্রণে রয়েছে, আগের চেয়ে কম হয়েছে, আগামীতে আমরা আরো কম করবো বিদায়। সেই জন্যই কিন্তু এই আজকের এই প্রস্তুতি সভা। সামনের ঈদে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এখন থেকেই প্রস্তুতি চলছে বলে জানান মন্ত্রী। বাসের নৈরাজ্য ঠেকাতে জিপিএস ট্র্যাকার লাগানোর সিদ্ধান্ত হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাড়ানো হবে মনিটরিং। আর ফেরিতে বাস ওঠার আগে বাধ্যতামূলকভাবে নামিয়ে দিতে হবে সব যাত্রীকে। সব পাবলিক পরিবহনে, সব পরিবহনে জিপিএস থাকবে, তাহলে দেখবেন যে নিয়ন্ত্রণ আরো বেশি সম্ভব হবে। স্পিড নিয়ন্ত্রণ করা যাবে, গাড়ির অবস্থান নিয়ন্ত্রণ করা যাবে, কে ট্রাফিক রুল মানছে না নিয়ন্ত্রণ করা যাবে, কে মাঝপথ থেকে ঘুরিয়ে যাত্রী নিয়ে চলে যাচ্ছে মানে টিকিট ছাড়াই ইসের মধ্যে আর কি, যাত্রীদেরকে তুলে তারও ইচ্ছা মতো ভাড়া নিয়ে চলে যাচ্ছে গন্তব্যে, সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। জিপিএস এর মাধ্যমে যারা ওভার স্পিড করবে, 80 কিলোমিটার সে 60 কিলোমিটার এর লিমিট, এর বাইরে যারা যারা যাবে তাদের প্রত্যেকের রেকর্ড ফুটেজ আসবে আমাদের, সেই অনুযায়ী ঘরে মামলার জরিমানা চলে যাবে। ঈদুল আজহার সময় এসি বাসের ভাড়া নির্ধারণ করে দেয়া হবে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী। এসির ভাড়া, বাসের ভাড়াও নির্ধারণ করার প্রক্রিয়া শুরু হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আমি জ্ঞাত ছিলাম না। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল নিতে হচ্ছে গ্রাহকদের, তাতেও মিলছে না কাঙ্ক্ষিত তেল। ভোগান্তি কমাতে স্বাভাবিক নিয়মে রাজধানীর সব পেট্রোল পাম্পে তেল দেওয়ার নিয়ম চালু করার দাবি জানান ক্রেতারা। এদিকে পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়ার কথা থাকলেও দেখা মেলেনি তাদের। ডিপো থেকে চাহিদার প্রায় অর্ধেক তেল সরবরাহ করা হচ্ছে বলে জানান পাম্প সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান।
ঈদ এবং স্বাধীনতা দিবসের ছুটির পর আবারও ব্যস্ত রাজধানী ঢাকা। তবে পেট্রোল পাম্পে তেলের লাইনে দাঁড়িয়ে কেটে যাচ্ছে দিনের অনেকটা সময়, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কাঙ্ক্ষিত গতি ফিরছে না নগর জীবনে। ঢাকা শহরে শুধু 3টা পাম্পে তেল পাওয়া যায়, আর অন্য কোনো পাম্পে তেল পাওয়া যায় না। তার কারণটা কি? জ্বালানি মন্ত্রী বারবার বলতেছে যে পর্যাপ্ত পরিমাণে বাংলাদেশে তেল আছে, কিন্তু আসলে কি পর্যাপ্ত পরিমাণে তেল আছে? পাম্পে যে পরিমাণে সিরিয়াল, ঢাকার ভিতরে আপনি 100 যদি পাম্প থাকে 80টা পাম্পেই তেল নাই। তালুকদার যাই তেল নাই, ওখান থেকে এখানে আসি ওই জাহাঙ্গীর গেট দিয়ে উঠান নিয়ে লাগাইছি, তখন বাজে 7টা 5 থেকে এখন পর্যন্ত। দিনের অধিকাংশ সময় রাজধানীর বেশিরভাগ পাম্প বন্ধ থাকছে, ফলে হাতে গোনা যে কয়টি পাম্প তেল দিচ্ছে সেখানে বাড়ছে চাপ। যেখানে পাওয়া যাবে এখানে এসে হুমড়ি খেয়ে পড়তেছে। আর যদি সব পাম্পে থাকে তাহলে এক জায়গায় এত ভিড় হতো না। সবাই সময়ের মূল্য আছে, সবাই চিন্তা করে যেখানে ভিড় কম থাকবে ওখানেই যাবে। সবাই যদি তেল দেয় তাহলে এত ভিড় হওয়ার কথা না। এদিকে অনিয়ম রুখতে প্রতিটি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়ার কথা থাকলেও তার বাস্তব রূপ এখনো দেখা যায়নি। সরকারি কর্মকর্তা এখন পর্যন্ত আমাদের এখানে এখনো আসেনি, কিন্তু ওই যে আপনার গোয়েন্দা সংস্থা বা পুলিশ এরা মাঝে মাঝে আমাদের থেকে প্রতিদিন সকালবেলা কি পরিমাণ তেল এই আপডেটটা নিয়ে নেয়। সংকটের আগেই আতঙ্কিত হয়ে তেল মজুত করার মানসিকতা ভয়াবহ পরিণামের দিকে নিয়ে যেতে পারে বলে ধারণা পাম্প সংশ্লিষ্টদের। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আসাদ গেট এলাকার একটি পেট্রোল পাম্পে আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। সরাসরি কথা বলছি তার সাথে। শান্ত, পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের সারি ঠিক কেমন দেখছেন আর গ্রাহকরা কি বলছেন? পেট্রোল পাম্পের সামনে রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু দীর্ঘ সারি দিয়ে কিন্তু মোটরসাইকেল এবং প্রাইভেট কার কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে তাদের কাঙ্ক্ষিত তেলের জন্য। আসলে বেশিরভাগ যানবাহনে কিন্তু আমরা দেখছি এখানে ঠেলে নিয়ে আসছে, তেল না থাকার ফলেই কিন্তু তারা যানবাহনগুলো ঠেলে পাম্পে নিয়ে আসছেন। আমরা কিন্তু এখানে ভুক্তভোগীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন রোদ বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু তারা ঘন্টার পর ঘন্টা এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের যে কর্মব্যস্ততার মাঝেও এখানে দিনের 3 থেকে 4 ঘন্টা সময় তারা দিচ্ছেন। এর ফলে কিন্তু আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা আমাদেরকে বলছে এই তেলের জন্য কিন্তু পুরো রাজধানী ঘোরার পরেও কিন্তু তারা কোথাও তেল না পেয়ে হাতে গোনা 2-1টি পাম্পেই কিন্তু তারা বারবার আসছেন এবং যার ফলেই কিন্তু পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ সারি। এবং আমরা কিন্তু পাম্প কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এখনও ডিপো থেকে কিন্তু তাদের যে চাহিদা সেই চাহিদা মতো কিন্তু তাদের তেল দেওয়া হচ্ছে না, যার ফলেই কিন্তু তারা আসলে পাম্পগুলো দিনের অর্ধেক সময় বন্ধ রাখছেন এবং অর্ধেক সময় কিন্তু তারা খোলা রাখছেন। এখন যে পাম্পটি আপনি দেখছেন এই পাম্পে কিন্তু আজ দুপুর 12টা থেকে তেল দেওয়া হচ্ছে এবং তারা আমাদেরকে জানিয়েছেন তাদের হাতে আর বেশি তেল নেই, কিছুক্ষণের মধ্যেই হয়তো বন্ধ হয়ে যাবে, যার ফলে 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে যেই মানুষগুলো দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু দেখা যাচ্ছে একটু পরেই আর তেল পাবেন না, যার ফলে কিন্তু তারা চরম ভোগান্তিতে আসলে ভুক্তভোগীরা। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, প্রত্যেকটি পাম্পে কিন্তু ট্যাগ অফিসার থাকার কথা থাকলেও কিন্তু আমরা এই পাম্পটিতে ট্যাগ অফিসার দেখিনি এখনো পর্যন্ত। তবে কিন্তু পাম্প সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন ভোক্তা অধিকার থেকে কিন্তু বিভিন্ন মনিটরিং টিম মাঝে মধ্যে আসছেন এবং তেল নিচ্ছেন। আরেকটি কথা আপনাকে বলে রাখতে চাই, এই পাম্পে যারা তেল নিতে আসছেন তারা কিন্তু তাদের চাহিদা মতো তেল পাচ্ছেন না। এই পাম্পে মোটরসাইকেলে সর্বোচ্চ 500 টাকা তেল দেওয়া হচ্ছে এবং প্রাইভেট কার এবং মাইক্রোবাসগুলোতে কিন্তু সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত তেল দেওয়া হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন মানুষরা কিন্তু আসলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে কিন্তু তাদের কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন। এই মুহূর্তে আমি একজন ভুক্তভোগীর সাথে কথা বলতে চাই। ভাই, কতক্ষণ লাইনে দাঁড়িয়ে তেল পেলেন? ঘন্টাখানেক। এটা নিয়ে এখন বলার কিছু নাই। যেমনটা শুনলেন ফাতিহা, আসলে মানুষের ভোগান্তি কিন্তু আসলে শেষ হচ্ছে না। ফাতিহা। জি শান্ত, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আসাদ গেটের একটি পেট্রোল পাম্প থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জামিল হাসান শান্ত। 1/11 তত্ত্বাবধায়ক সরকারের সময়ের মানবতা বিরোধী অপরাধগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং ডিজিএফআই এর সাবেক ডিজি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদের অতীতের বহু কর্মকাণ্ড মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়ে বলেও মন্তব্য করেন তিনি। এই 2 সাবেক সেনা কর্মকর্তাকে আগামী 7 এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হুমায়ুন চিস্তির আরও একটি রিপোর্ট। 1/11 অন্যতম প্রধান কুশীলব হিসেবে পরিচিত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গত 23 মার্চ রাতে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি। পরদিন পল্টন থানার মানব পাচারের একটি মামলায় তাকে 5 দিনের রিমান্ড দেয় আদালত।
2 দিন পর 25 মার্চ ডিবি পুলিশ ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে। মিরপুর থানার জুলাই গণ আন্দোলনের একটি হত্যা মামলায় পরদিন তারও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ মাসুদ উদ্দিন চৌধুরীকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় এবং শেখ মামুন খালেদকে গুমের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। আবেদনের প্রেক্ষিতে আগামী 7 এপ্রিল তাদের হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। 1/11 থেকে শুরু করে বিগত ফ্যাসিস্ট সরকারের আমল পর্যন্ত তাদের অনেক মানবতা বিরোধী সিরিজ অফ অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। সাবেক ওই 2 সেনা কর্মকর্তা 111 ও আওয়ামী লীগের শাসনামলে অনেক ধরনের মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত ছিলেন বলে জানান চিফ প্রসিকিউটর। বলেন, তদন্তে যাদের নাম আসবে সবাইকেই আইনের আওতায় আনা হবে। এই দুষ্কৃতিকারীদের আমাদের এই ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে এরকম কোনো সরকারি দায়িত্বে থেকে কোনো কর্মকর্তা কোনো মানবতা বিরোধী কোনো অপরাধ করার সাহস না পায়। আমরা 1/11 থেকে শুরু করে বিগত সরকারের আমল পর্যন্ত যত মানবতা বিরোধী অপরাধ তারা করেছে সবগুলোই আমরা তদন্তের মাধ্যমে আমরা উদ্ঘাটন করার চেষ্টা করি এবং তাদেরকে বিচারের সম্মুখীন করব। ট্রাইব্যুনালে বিচারাধীন গুমের মামলায় 15 সেনা কর্মকর্তার বিচার চলছে। তবে ডিজিএফআই এর মহাপরিচালক হিসেবে শেখ মামুন খালেদ প্রথম বিচারের আওতায় আসছেন। অভিযুক্ত ডিজিএফআই এর সাবেক 4 মহাপরিচালক পলাতক রয়েছেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। মানব পাচার মামলায় সাবেক সংসদ সদস্য ও 1/11 আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে ফের 6 দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদেশ দেন। এদিন তার 7 দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। এর আগে গত সোমবার রাতে অভিযান চালিয়ে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরে তাকে 5 দিনের রিমান্ডে নেয় পুলিশ। সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও মানব পাচারের অভিযোগে গত বছরের 3রা সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়। এছাড়া মালয়েশিয়ার কর্মী পাঠিয়ে প্রায় 119 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়। রাজস্ব ঘাটতি কমাতে সরকার আগামী 3 মাসে জোরালো পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। রাজধানীর আগারগাঁওয়ে নিজস্ব ভবনে রাজস্ব আহরণ বিষয়ক টাস্ক ফোর্সের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি বলেন, কর ফাঁকি ও জালিয়াতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নির্ধারিত রাজস্ব আদায়ের লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে জাতীয় রাজস্ব বোর্ড। করের যে লক্ষ্যমাত্রা আমরা যেটা আমাদের সরকার নির্ধারণ করেছে সেই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করব 1, এবং সেটা যে কোনো প্রান্তিকের থেকে বেশি হবে, এবং আমাদের সারা বছরের লক্ষ্যমাত্রা যে কোনো সময়ের থেকে বেশি হবে, যার ফলে অনেকের মধ্যে যে শঙ্কা, উদ্বেগ এবং উৎকণ্ঠা আছে সেইটার থেকে আমাদের শঙ্কামুক্ত করা। উত্তর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের খবর পেয়ে মিরপুরে ফুটপাতের দোকানপাট সরিয়ে নিয়েছে ব্যবসায়ীরা। অভিযান স্থলে এসে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান ফুটপাতের ব্যবসায়ীদের সাথে আলোচনা করে অন্যত্র প্রতিস্থাপনের বিষয়ে আশ্বস্ত করেন। তিনি বলেন, ব্যবসায়ীদের ক্ষতি না করে ফুটপাত দখলমুক্ত করতে চান। তিনি অভিযান পরিচালনা না করে আলোচনার ভিত্তিতে জনগণের স্বার্থে ফুটপাত উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। তারা বলছে যে আমরা তো ব্যবসা করে খেতে চাই, আমাদের অন্যত্র কোনো ব্যবস্থা যদি আপনারা আমাদেরকে করে দেন, জনগণের যেমন যাতায়াতের ব্যবস্থাটাকে সহজভাবে করে দিতে হবে, মানবিক কারণে আমাদের গরিব ব্যবসায়ীদেরকে আমরা যাতে প্রতিষ্ঠিত করতে পারি, অন্যত্র কোথায় ব্যবসার সুযোগ করে দিতে পারি, সেই কারণে আজকে এখানে পরিদর্শন করতে আসা। এবার অর্থ সংবাদ। স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো এমসিসি ম্যাস এমটিবি রেস চ্যালেঞ্জ 2026, যেখানে অংশ নেন 200 সাইকেল প্রেমী। রাজধানীর 300 ফিটের পূর্বাচলে দীর্ঘ 26 কিলোমিটারের এই চ্যালেঞ্জ সম্পন্ন হয়।
প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল যুব সমাজকে একত্রিত করা এবং শারীরিক সুস্থতার প্রতি তাদের আগ্রহ বাড়ানো। ইভেন্টের টাইটেল স্পন্সর ছিল আকিজ বাইসাইকেল। সবসময় সাইক্লিং কমিউনিটির পাশে থেকে আকিজ বাইসাইকেল কেবল যুবকদের মাঝে সাইকেল চালানোর উৎসাহ বাড়াচ্ছে না, দেশে তৈরি বিশ্বমানের সাইকেল রপ্তানি করে বাংলাদেশের নামও উজ্জ্বল করছে। এ পর্যায়ে আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি ব্যয় বেড়ে যাওয়ায় বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে মিশর সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী দেশ জুড়ে সব দোকানপাট, রেস্তোরাঁ এবং শপিং সেন্টার রাত ৯টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় মিশর সহ বিভিন্ন দেশে এর প্রভাব পড়তে শুরু করেছে। তারই অংশ হিসেবে এই নির্দেশনা দেওয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। শুধু ব্যবসা প্রতিষ্ঠানই নয়, নতুন নির্দেশনার আওতায় শহরের আলোকসজ্জাও সীমিত করা হচ্ছে। রাস্তার ল্যাম্পপোস্টের আলো কমানো এবং বিজ্ঞাপন বোর্ডের আলোকসজ্জা নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। মালয়েশিয়ায় সিন্ডিকেট মুক্ত শ্রম বাজারের দাবিতে মানববন্ধন করেছে বায়রা সিন্ডিকেট বিরোধী ঐক্যফ্রন্ট। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়। এ সময় বিগত সময়ে সিন্ডিকেটের সাথে যুক্ত দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সংগঠনটি। আপনাদের জন্য শুধু মালয়েশিয়া না, কোন দেশে আর যেন কোনোদিন কেউ সিন্ডিকেট করার সাহস না পায়, সেই শাস্তি এই 111-এর কুশলক লেফটেন্যান্ট জেনারেল মাসুদের মাধ্যমে শুরু হবে এবং এই সিন্ডিকেটের অন্যান্য যারা হোদা আছেন, প্রায় 100 জনের মতো আছেন, তাদের সবাইকে বিচারের আওতায় আনার জন্য আজকের এই অনুষ্ঠান থেকে, এই মানববন্ধন থেকে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা 30 থেকে বাড়িয়ে 35 এবং নারীদের জন্য 37 বছর করার দাবিতে রাজধানীর টিএসসিতে মানববন্ধন করছে সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে গঠিত সংসদীয় বিশেষ কমিটি বয়সসীমা 32 বছর করার সুপারিশ করলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে 35 করার দাবিতে অটল রয়েছেন। এই লক্ষ্যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগের মতো গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করছেন। আন্দোলনকারীরা জানান, দাবি মেনে নেওয়া হলে শিক্ষার্থীরা ক্লাসরুমে ফিরে যাবে, অন্যথায় আন্দোলন কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তারা। এবার থাকছে খেলার খবর। এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারি টুর্নামেন্টে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মাহবুবুল আলম। এ সময় ওয়ার্ল্ড এশিয়া আর্চারির সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল উপস্থিত ছিলেন। গত শুক্রবারে থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে দলগত কম্পাউন্ড বিভাগে বাংলাদেশের নেওয়াজ আহমেদ রাকিব, হিমু বাছার ও ঐশ্বর্য রহমান 231-225 স্কোরের ব্যবধানে ভিয়েতনামের প্রতিদ্বন্দ্বীদেরকে হারিয়ে স্বর্ণপদক জেতেন। মায়ামি ওপেন ফাইনালের চতুর্থ বাছাই কোকো গফকে পরাজিত করে ইন্ডিয়ান ওয়েলস ওপেনের পর আরও একটি শিরোপা জিতলেন বিশ্বের 1 নম্বর তারকা খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা। এতে তিনি সানশাইন ডাবল পূর্ণ করলেন। ফাইনালে তিনি 6-2, 4-6 ও 6-3 সেটে পরাজিত করেন গফকে। এর মাত্র 2 সপ্তাহ আগেই ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স জিতেছিলেন সাবালেঙ্কা। স্টেফি গ্রাফ, কিম ক্লাইস্টার্স, ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং ইগা সোয়েটেকের পর ইতিহাসের 5ম নারী হিসেবে এই অনন্য কৃতিত্ব অর্জন করলেন আরিনা সাবালেঙ্কা। এটি তার ক্যারিয়ারের 24তম একক শিরোপা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। ভূমধ্যসাগরে নিহত 22 অভিবাসন প্রত্যাশীর 18 জনই বাংলাদেশি, 10 জন সুনামগঞ্জের। দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংসদে সরকার বিরোধী দলের তুমুল বিতর্ক। বিগত সরকারের আমলে সীমাহীন দুর্নীতির অভিযোগ মির্জা ফখরুলের।
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত নয় মন্তব্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর। স্বাস্থ্যের 2 মন্ত্রীকে প্রতি সপ্তাহে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। কৃষি কার্ড বিতরণের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক। এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল দাবি সড়ক মন্ত্রীর। ফেরিতে ওঠার আগে বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়ার নির্দেশনা। পাবলিক বাসে জিপিএস লাগানোর সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ মানতে বাধ্য নয় সংসদ। মতবিনিময়ে নতুন অ্যাটর্নি জেনারেল। দায়িত্ব পালনে দলীয় বিষয়ে বিবেচনা করা হবে না। এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না তেল। বেশিরভাগ পেট্রোল পাম্প বন্ধ। নড়াইলে ট্রাক চাপায় পাম্প ম্যানেজারকে হত্যার অভিযোগে চালক গ্রেফতার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।